চাঁদের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গীতিকার ও অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ টেলিভিশন মোহাম্মদ শফিউদ্দিন শিকদার। শুভ সকাল, কেমন আছেন? জি, আপনার দোয়া, ভালো আছি। আচ্ছা, বাংলাদেশ টেলিভিশনে আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার, একই সাথে 2 শতাধিক গানের আপনি গীতিকার। এই জার্নিটা আপনার জন্য কেমন ছিল? যে জায়গাটায় আমার অফিস ছিল তার সাথে ছিল বিটিভির রিহার্সাল রুম, যেখানে বাংলাদেশের প্রায় সমস্ত স্বনামধন্য শিল্পী, গীতিকার, সুরকার সবাই ওখানে, তাদের আড্ডাই ছিল ওইটা। তো যেহেতু আমার কাছাকাছি ছিল, আমি অবসর সময় ওই রুমটাতে বেশি সময় থাকতাম। আচ্ছা। তো ওই অনুপ্রেরণা থেকেই তাদের গান, তাদের নাটক এইসব দেখে দেখে আমার গানের প্রতি একটা ছোটবেলা থেকে যেটা ছিল তার একটা বই প্রকাশ তখন আরো বেশি করে পড়ে, তখন এইটার প্রতি আমি একটু দুর্বল হয়ে পড়ি। আচ্ছা, তারপরে জার্নিটা, দীর্ঘদিনের যে জার্নিটা, সেটা আপনার জন্য কতটা তারপরে টেলিভিশনে আমি 81-এ জয়েন করছি, কিন্তু তারপরে আমার গান লেখা হয় নাই। আমার একজন প্রিয় সুরকার, আমার প্রিয় আর কি ব্যক্তিগত, মোহাম্মদ ইসাক, উনি একটি গানের শিল্পীর সাথে রিহার্সাল করতেছিলেন, আমিও তখন ওখানে উপস্থিত ছিলাম আর কি। তো আমার গানগুলি খুব একটা বেশি ভালো লাগেনি। তখন আমি বললাম যে একজন ভালো গীতিকার হইলে আপনার জন্য ভালো হয়, এই গানগুলি করেন না। তো আমি বললো যে তাহলে কে করবে? তখন আমি একজন গীতিকারের কথা বললাম, সে 2টার ফ্রাইডেতেই মিস করছে। করার পরে আমি বললাম যে কালকে আপনি গান পাবেন। সারা রাত ভরেই বলা যায় সে গানের উপরে চর্চা করে লিখে নিয়ে আসলাম। তখন উনি বললো যে এই গানকে আপনি লিখছেন কিনা? আমি বললাম যে হ্যাঁ, আমি লিখছি। তো সে অনেকক্ষণ পরে বিশ্বাস তাকে করাইতে হয়েছে যে আমিই লিখছি। তো এইভাবেই আসলে শুরু হয়ে গেল, মানে গানের জগতে ইন হয়ে গেল আর কি আমার। আচ্ছা, দারুণ। গীতিকার হিসেবে প্রথম কোন গানটি লিখেছিলেন এবং আপনার গানে কে গেয়েছে, শিল্পী কে ছিলেন? এইটা ছিল ভালোবেসে ভালোবাসা পায়নি যারা আমি তাদেরই মতন, কষ্টকে বুকে ধরে নীরবে চোখে জল করেছি লালন, আমি তাদেরই মতন। এটা ভ্যালেন্টাইন্স ডে ছিল সামনে, আর পিয়াল হাসান ছিল এটা শিল্পী, মোহাম্মদ ইসাক ছিল সুরকার। সঙ্গত কারণে ওখান থেকে বলা হলো যে ভ্যালেন্টাইন্স ডেতে এটা মুক্তি পাবে। অনেকগুলি গান ছিল, ম্যাক্সিমাম ভালোবাসা। তো আমি শুধু বলছিলাম যে ভালোবাসা খুব উচ্ছল হবে না, ভালোবাসা প্যাথোস, বলে যে আপনার মতো আপনি লিখেন। আচ্ছা। যেমন আমার আর একটা গান আছে যে আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়, আমি ভেঙে দিব তাজমহলের প্রতিটি পাথর, আমি পুড়িয়ে দিব হেলেনের ট্রয়। ঠিক এরকম ভালোবাসার উপরে ম্যাক্সিমাম গান ছিল। আচ্ছা, প্রথম যে গানটির কথা আপনি বলছিলেন, এই গানটি আপনি কখনো গান লিখেননি, হ্যাঁ, কখনো গানের সে এক্সপিরিয়েন্স না, আপনি গানের জগতে সেইভাবে কখনো ইনভলভ ছিলেন না, কিন্তু যে মনের যে সুপ্ত বাসনাগুলো এই গানের মাধ্যমে প্রকাশ করার একটা ব্যাপার, এই যে আপনার মধ্যে যে একটা গীতিকারের যে একটা ভাব ছিল, সেটাকে আপনি এর আগে বুঝতে পেরেছিলেন কখনো? না, আমার রেডিওটা আমার সবচেয়ে প্রিয় ছিল যখন টেলিভিশন হয় নাই। আচ্ছা। যখন আমি ছাত্র ছিলাম, এবং আমার মনে আছে যে আমি জীবনে প্রথম এই স্বর্ণালী সুন্দর সন্দেহকে বন্ধন দিল এক বন্ধু, ঠাকুর পরিবার ছিল তখন, সাধারণ মানুষের কাছে তো ওনার একটা রেকর্ডিং ছিল। যেই সনেই গানটি আমি এখন দেখি ইউটিউবে, যেই সময় এই গানটি রেকর্ড হয়েছে সেই তারিখে আমার জন্ম হয়েছে 56-তে। তো তার অনেক বছর পরে, হয়তো 8-10 বছর বয়সে আমার ওই গানটি আমি তখন ওই ওনার জানালা, ঠাকুর বাড়িতে ঢোকা যাইতো না, ওই জানালার দূরে দাঁড়ায় গান শুনতে হইতো। তো উনি আমাকে দেখলে গানটা ছাড়তো। তো আমার মনে হয় যে গানের একটা সুপ্ত বাসনা, গানের প্রতি ফ্যাসিনেশনটা আমার বয়হুডে ছিল। এবং টেলিভিশনে যখন জয়েন করছি তখন আমি অনেকের সান্নিধ্যে ছিলাম। ধরেন নজরুল ইসলাম বাবু আমার রুমে বসতো এসে, তারপরে লতিফ ভাই ছিল। আপনার প্রিয় গীতিকারকে? আমার প্রিয় গীতিকার অ্যাকচুয়ালি গৌরী প্রসন্ন মজুমদার। মানে সব গীতিকারের সব গানই যে প্রিয় আমার সেটা না। এবার যদি জানতে চাই যে প্রিয় শিল্পীকে, তাহলে কার নাম দিবেন? প্রিয় শিল্পী আমার প্রথম বলতে হয় যে রুনা ম্যাম, সাবিনা পা। আর শিল্পী আমার অনেকগুলি, সাবিনা নবী থেকে শুরু করে সবাই, আরও তো অনেক ভালো শিল্পী আর কি। আপনার লেখা গানগুলোতে কোন কোন শিল্পী গান গেয়েছেন? আর
শাকিলা জাফর, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, একমাত্র মনে হয় রুনা লায়লা ম্যাম ছাড়া খুব কম শিল্পী আছে। ও বেবি নাজনীন আমার কোনো গান গায় নাই, বেবি নাজনীন ছাড়া মোটামুটি সব শিল্পীরাই আপনার লেখা গান গেয়েছেন। শুরু করে। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি সেই সাথে আপনি খুব ভালো গানও করেন। আপনি যেমন লেখেন সেই সাথে আপনি গানও ভালো করেন। তো আমরা একটু আপনার কণ্ঠে দুটো লাইন গান শুনতে চাই। ভালোবেসে ভালোবাসা পাইনি যারা, আমি তাদেরই মতন কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল করেছি লালন, আমি তাদেরই মতন। গানের জগতে আসার পরে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে, পরিবার থেকে সাপোর্ট কতটা পেয়েছেন? এইটা একটু বলা যায়। গানের জগতে তখন ছিল কি, আমি যখন গান শুরু করি তখন আমি আর ইসাক ভাই একসাথে প্রায় দীর্ঘ সময় থাকতাম, কিন্তু আমাদের শিফট শুরু হইতো, ধরেন আমি একটা শিফট স্টুডিও ভাড়া নিলাম সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমার শিফট থাকবে, আমরা ভাড়া নিলাম আর কি। তো দেখা গেল যে ওই সময় বিদ্যুৎ থাকতো না, সেই সময়কার কথা, লোডশেডিং ছিল। তো আমার আগে যার চাং সে শেষ করার আগে 6টার আগে বিদ্যুৎ চলে গেল, 2 ঘন্টা বসে থাকলাম। 2 ঘন্টা পরে উনি আবার 2 ঘন্টার সময় এটা স্পেয়ার করলো, আমি যখন বসলাম তখন আবার বিদ্যুৎ চলে গেল, আবার 2 ঘন্টা। বিষয়টা ওইটা না, বিষয়টা হলো যখন এই করতে করতে রাত্র 1:30 2টা বেজে যেত, তখন আসার সময় যেটা হয়তো হাইজ্যাকারের ভয়, মানে রিক্সায় একটা নিবৃত চারির মতো রাস্তা, তখন কেউ 2-4টা রিক্সা চলতো। আর বাসায় যেটা সমস্যা সেটা হলো যে দারোয়ানের গেট লক, যদিও তারা 20 টাকা 10 টাকা দিয়ে আগে কন্ট্যাক্ট করে নিতাম, ও জানতো, কিন্তু গানটা নিয়ে করতেছে, এছাড়া তো অন্য কোনো ব্যাপারে। গিন্নির জন্য কি গান গাওয়া হতো কিনা, তাকে তার রাগ ভাঙাতেন কিভাবে? আমার টেবিলে ভাত টাত সব রেডি থাকতো, জানে যে দেরি হয়ে গেছে, তো রাগ ভাঙানোর চাইতে পরের দিন সকালবেলায় হয়তো আবার কথা বলতেন তিনি একটু। আচ্ছা, মানে গানের মাধ্যমে কি প্রকাশ করা হতো কিনা, মানে বর্ষা কখনো বসন্ত, সরি বলা হতো কিনা, এই অবস্থায় চলতো। এটা স্বাভাবিক, যারা আর্ট কালচার লাইনের লোক তারা সবাই জানে যে এই একটা দ্বন্দ্ব থাকে আর কি। আচ্ছা, বিটিভিতে আপনি জিএম হিসেবে কর্মরত ছিলেন, সেই সময়টা কেমন ছিল? আমি যেই সময়টা ছিলাম সেটা হইলো কি, একটা যুগ সন্ধিক্ষণেই আমি ছিলাম, কারণ আমার আগে যারা যারা ছিল প্রত্যেকের একটা গ্লোরিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা, আমি একটা ছোট বিজ্ঞান লেখক বলা যায় তখন, আর গীতিকার, আমি একজন নাট্যকার হিসাবেও আনলিস্টেড টেলিভিশনে, যদিও নাটক করি নাই। সেই সময় আস্তে আস্তে বিটিভির এক সময় যে গৌরবময় অধ্যায় ছিল, যেটা স্বর্ণালী যুগ বলা হতো, সেইটা আস্তে আস্তে ম্লান হতে শুরু করলো। এবং আমার ধারণা যে আমি যতদিন ছিলাম ততদিন একটা শিল্প বান্ধব পরিবেশ ছিল। এখনকার যে যুগটা, এখন তো একটা সময় ছিল গান শুধু দেখার বিষয় ছিল, এখন সেই সাথে গান শোনারও একটা বিষয়। এই ব্যাপারটির যে পরিবর্তনটা, এখন মিউজিক ভিডিওর যুগ, এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন? যে শিল্পীদের গান আমরা ছোটবেলায় শুনে বড় হয়েছি, তাদের যে গানের যে সেই সময় যে বাণী ছিল, সুর ছিল, সময় দিত যেটা আর কি। আমার মনে আছে আমি 74 বা 5-এ শ্রুতিতে আমার যাওয়া আসা ছিল গান শোনার জন্য, সম্ভবত খান আতর রহমান ছিল সেটার সঙ্গীত পরিচালক। আমি গান শুনতে গেলাম, তো সকাল থেকে না খেয়ে বসে আছি, 2:30টার সময় শুনলাম যে গান হবে না। কী হয়েছে? খান আতর রহমান সাহেব চলে গেছেন। কেন? উনি ওই তখন গান স্টপ করে দিলে শিল্পীদের একটা পেমেন্ট দিতে হতো, ছোটো পেমেন্ট দিয়ে উনি চলে গেছেন, গান হচ্ছে না বলে চলে গেছেন। আমি খুব বিরক্ত যে সারাক্ষণ থাকলাম গান হলো না। তো আমি শুনলাম যে এর আগে আরও 3 দিনই এই গানটা হয় নাই। তো গান আসলে এইভাবে হইতো, যার ফলে গান ভালো হতো। এখনকার গান এইটাকে যুগ উপযোগী গান আমি বলবো, কারণ আমি যে গান শুনি আমার ছেলেমেয়েরা সেই গান শোনে না। একটি শেষ প্রশ্ন, আপনি সেই সাথে একজন লেখকও, আপনার দুটি লেখক বলা যাবে না, আমি একটা বিজ্ঞানের উপরে দুটো বই রয়েছে, সেই বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। সেইটা হলো কি, বিজ্ঞান আমি সবচেয়ে ছাত্র জীবনে কম নাম্বার পেয়েছি, এটা আমার ধারণা।
কিন্তু আমি যখন উপন্যাস লিখতে গেলাম তখন আমাকে বললো যে উপন্যাস হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আকাশ, এই আরও 5-6 ইবনে মিলন, এদের ছাড়া বই বেশি চলে না উপন্যাস। তো আপনি আমাদেরকে যদি বিজ্ঞানের উপরে একটি বই দেন তাহলে পরে আমরা এটা চেষ্টা করব। আচ্ছা। আমার একজন পরিচিতের মাধ্যমে আমি ওখানে গিয়েছিলাম সদরঘাটে। তো আমি আসার সময় সিদ্ধান্ত নিলাম যে মানুষ পারেন এমন কোনো কাজ নেই। আমার মনে আছে যে আমি ওখান থেকে নীলক্ষেতে চলে গেলাম, যত পুরনো বিজ্ঞানের উপরে বই আছে সবগুলি কিনলাম। এটাকে নকল বলা হয়, এটা আসল না। ওইটা দেখে দেখে শিশুতোষ হিসাবে কিভাবে লেখা যায়, 5জন 5 রকম করে লিখছে, আমি হয়তো আমার মতো করে আমি 5টাকে সাজায় লিখলাম। এটা মৌলিক কিছু না, কিন্তু আমি লিখে ফেললাম 2টা, এবং এটা অলরেডি পাবলিশড হয়েছে, এটা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে খুব ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকে চায়ের চুমুকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর এই কলা কৌশলী এবং এটিএন কর্তৃপক্ষকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।